ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলির জিয়াকে দেখি যেহেতু প্রেগনেন্সি রিপোর্ট দেখে খুবই খুশি হচ্ছিল। তখন ওর হাজবেন্ড শ্যানকে ফোন দিতে চাচ্ছিল এই খুশির খবরটা দিতে, কিন্তু কিছুক্ষণ ভাবার পর আর ফোন দেয় না। ও বলছিল একেবারে সামনাসামনি আমি ওকে সারপ্রাইজ দিব, আর আমি জানি ও অনেক খুশি হবে। এগুলো বলে ও তো ঘুমিয়ে পড়ে। তো কিছুক্ষণ পর শ্যান মাতাল হয়ে ওর কাছে আসে। ও তো ওর সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল, কিন্তু জিওকে আটকায় আর বলে আজকে আমি এসব করতে পারবো না। তারপরও শ্যানোকে জোর করে, যেটা দেখেছি এত ওকে একটা ধাক্কা মেরে বিছানার উপর থেকে ফেলে দেয়। শ্যান তখন রাগ করে ওখান থেকে চলে যায়। ও বলছিল তুমি কোনো কাজেরই না। এইদিকে জিয়া তো মনে মনে বলছিল ওর থেকে মেয়েদের পারফিউমের ঘ্রাণ কেন আসছে, তার মানে ওকে এতক্ষণ অন্য কারোর সাথে ছিল। তো পরের দিন সকালে দেখি জিয়া শ্যানের কাছে আসে আর বলে কাল রাতে তুমি কোথায় ছিলে, তোমার বডি থেকে মেয়েদের পারফিউমের ঘ্রাণ কেন আসছিল? ও বলে কাল আমি আমার একটা ফ্রেন্ডের পার্টিতে গেছিলাম, কিন্তু তুমি আমাকে এত কোশ্চেন কেন জিজ্ঞাসা করছো? যে এটা শুনে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। এমন সময় শ্যানের কাছে একটা মেয়ের কল আসে আর বলে আমি প্রেগনেন্ট। যেটা শুনে শ্যান তো অবাক আর তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। জিয়া তো কিছুই বুঝতে পারছিল না যে এইসব হচ্ছেটা কি। জিয়াও তো কিছু বুঝতে পারছিল না যে এইসব হচ্ছেটা কি। তখন ও তাড়াতাড়ি ওর পিছে পিছে বের হয় আর একটা ট্যাক্সিতে উঠে বলে ওই গাড়িটাকে ফলো করো। এদিকে আমরা শ্যানকে দেখি ও তো ফ্যাং নামের একটা মেয়ের সাথে হসপিটাল থেকে বের হয়। তখন ফ্যাং বলছিল আমি তো মা হতে চলেছি। শ্যান বলে এখন তোমার অনেক রেস্টের প্রয়োজন, তোমাকে সাবধানে থাকতে হবে। আর আমি তোমার জন্য একটা মেড হায়ার করেছি যে সবসময় তোমার খেয়াল রাখবে। এটা শুনে ফ্যাং তোকে থ্যাঙ্কস বলে। অন্যদিকে আমরা জিয়াকে দেখি যে তো এইসব কিছু দূরে দাঁড়িয়ে এসেছিল। ও বলছিল তার মানে শ্যান আমাকে এই মেয়েটার সাথে মিলে ধোকা দিচ্ছে। তখন শ্যান ওকে দেখে ফেলে। ও তোর কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তার মানে তুমি ওকে ফলো করছো? জিয়াতে তখন বমি আসে। এটা দেখে শ্যান বলে একদমই নাটক করো না, তাড়াতাড়ি আমার কথার জবাব দাও। জিয়া বলে আমার পেটে অনেক ব্যথা করছিল, তাই হসপিটালে চেক আপ করাতে আসছিলাম। তখন ওখানে ফ্যান আসে আর শ্যানকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। যেটা শুনে শ্যান বলে ওর নাম জিয়া আর আমার ওয়াইফ। ফ্যাং এটা শুনে জিয়াকে বলে আসলে আমি এই শহরে নতুন, তাই শ্যান আমার একটু হেল্প করছে, তুমি আবার অন্য কিছু মনে করো না। এটা শুনে ও মনে মনে বলছিল পাহাড় সামনে তো আমি আমার সম্মানটাকে নষ্ট করতে পারি না। এরপর ওর হাত ধরে আর বলে না আমি কিচ্ছু মনে করিনি। তেনু শ্যানকে বলে এখানে কাজ তো নিশ্চয়ই শেষ হয়ে গেছে, তাহলে আমার সাথে বাসায় চলো। যেটা শুনে ফ্যাং তো আবারও পেট ব্যথার নাটক শুরু করে দেয়। শ্যান এটা দেখে জিয়াকে ছেড়ে ওর কেয়ার করতে শুরু করে। যেটা দেখে জিয়ার তো খুবই রাগ ওঠে। তখন ফ্যাং ওর হাত ধরে বলে আমি শ্যানের ছোটবেলার বান্ধবী, এই জন্যই ও আমার এত কেয়ার করছে আর আমরা একদমই ভাই বোনের মতো। তাই প্লিজ তুমি আমাদের ব্যাপারে নিজের মনে উল্টোপাল্টা কিছু ভেবো না। জিয়া বলে না। এরপরে শ্যানকে বলে আমি তোমার জন্য বাসায় খাবার রান্না করে ওয়েট করব, তুমি জলদি বাসায় এসো। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। রাতে দেখি ও তো শ্যানের জন্য খাবার রান্না করে ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও শ্যান আসে না। তো কিছুক্ষণ পর শ্যান ওকে মেসেজ দিয়ে বলে আজ আমি একটা কাজে আটকা পড়ে গেছি, তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। যেটা শুনে জিয়ার তো ওর উপরে খুবই রাগ উঠে আর বলে বেবি আমি মনে হয় তোমাকে একটা ফুল ফ্যামিলি দিতে পারবো না। তো এরপর ও তো এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে ও দেখে ওর বাসায় ফ্যাং এসেছে, যাকে দেখে ও বলে তুমি এখানে কি জন্য এসেছো? ও বলে শ্যানের জামাটা খারাপ হয়ে গেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে জামা না নিয়ে চলে গেছিল, তাই আমি এটা ফেরত দিতে আসলাম। জিয়া এটা শুনে মনে মনে বলছিল তার মানে কাল শ্যান আরও একসাথে ছিল। এরপর ও তো ওর থেকে ব্যাগটা নেয় আর বলে তুমি এখন এখান থেকে যেতে পারো। যেটা শুনে ব্যাগ বলে আমি যদি অ্যাব্রোড চলে না যেতাম তাহলে তোমার কি মনে হয় শ্যান কি তোমাকে বিয়ে করত? একটা কথা শুনে শ্যান এখনো আমাকে ভালোবাসে, তাই ও সারা জীবন আমার কাছেই থাকবে। এগুলো শুনে জিয়া তো রেগে দরজা বন্ধ করে দেয়। তখন ও শ্যানের শার্টে লিপস্টিকের দাগ দেখতে পায়, যেটা দেখে ও তো আরো রেগে যায়। ও বলছিল তার মানে শ্যান পিছে পিছে আমাকে চিট করছে। তো সিন এখানেই কাট হয় আর আমরা রাতে দেখি শ্যান যখন বাসায় আসে জিয়া তো ওর উপরে শার্টটা ছুঁড়ে মারে। ও বলছিল তুমি কাল রাত ফ্যাংয়ের সাথে ছিলে না? শ্যান এটা শুনে বলে শার্টটা ফেলে দাও। ও বলে কেন, তাহলে কি সব ঝামেলা শেষ হয়ে যাবে? তুমি এই ব্যাপারে আমাকে কিছু বলতে চাও না? শ্যান এটা শুনে বলে আমার আর ফ্যাংয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। যেমনটা তুমি ভাবছো, কাল রাতে ও অসুস্থ হয়ে পড়েছিল, এজন্য আমি ওর বাসা থেকে ওর কেয়ার করছিলাম। তাছাড়া ও
ও বিছানায় ঘুমাচ্ছিল আর আমি সোফার উপরে। এগুলো শুনে ও তো আরো রেগে যায়। ও বলছিল, ফ্যাং অসুস্থ, তুমি একটা নার্স ওর জন্য রেখে দিতে পারতে। একটা মেয়ের ছেলে হয়ে কিভাবে তুমি অন্য একটা মেয়ের সাথে রাতে বাসায় থাকতে পারো? শান্ত এগুলো শুনে ওর উপরে চিল্লাই। ও বলছিল, আমি কতবার বলবো যে তুমি যেমনটা ভাবছো আমার আর ওর মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই। ও বলে, ঠিক আছে, তাহলে একটা কথা তুমি আমাকে বলো, ওর পেটে যে বাচ্চাটা ওটা কি তোমার? শান্ত এটা শুনে কোনো কথা বলে না, যেটা দেখে জিয়া বলে, কি এখন কেন বলছো না? বলো ওই বাচ্চা তোমার কিনা? শান্ত এটা শুনে রেগে ওকে একটা ধাক্কা মারে আর বলে, তোমার চিন্তা ভাবনা খুবই খারাপ। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। জিয়া তখন কান্না করতে করতে ওর বেস্ট ফ্রেন্ড লিলিকে কল দেয়। ও বলছিল, আমি তোমার সাথে কাল দেখা করতে চাই। তো পরের দিন দেখি লিলি ওর সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। ও তোর এমন অবস্থা দেখে বলছিল, কান্না করতে করতে নিজের অবস্থা খারাপ করে দিয়েছো। বলো কি হয়েছে? জিয়া বলে, ফ্যান আবারও ফিরে এসেছে আর শ্যান এখনো ওকে ভালোবাসে। ওদের তো বেবি হবে আর এদিকে আমিও প্রেগনেন্ট, কিন্তু শ্যান এখন এটা জানে না, তাই এই বাচ্চাটা আমি রাখতে চাই না। লিলি বলে, দেখো এই বাচ্চাটার বিষয়টা আমি পরে ভাববো। আগে তোমার ডিভোর্স করাতে হবে আর তার জন্য শ্যানের বিরুদ্ধে কিছু প্রুফ লাগবে। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। দেখো এখন তুমি তোমার কেরিয়ার দিকে ফোকাস দাও, আবারও সবকিছু নতুন ভাবে শুরু করো। তুমি তো অনেক ভালো ডিজাইনার ছিলে, তাই ওটাই আবার শুরু করো। ও বলে, হুম। এরপর ও যখন বাসায় আসে তখনও দেখে শ্যান আর ফ্যাং একসাথে বসে টিভি দেখছে। এটা দেখে ও বলে, তুমি এখানে কি করছো? ফ্যাং বলে, সরি, আমি না বলেই তোমার বাসায় চলে এসেছি। তখন শ্যান ওর হাত ধরে বলে, তুমি ওকে কেন সরি বলছো? এটা তো আমারও বাসা, যখন মন চায় এখানে আসতে পারো, আর কিছুদিন পর তো তুমি এই বাড়িতেই থাকবে। যেটা শুনে জিয়া বলে, ঠিক আছে। আর রূপ বাসার চাবিটা রেখে বলে, তোমরা ভালোভাবে থেকো। ফ্যাং তো এটা দেখে আবারও নাটক শুরু করে দেয়। ও বলছিল, না আমি চলে যাচ্ছি, জিয়া আমার এখানে আসাটা পছন্দ করছে না। শান্ত এটা শুনে ওকে এখানে আটকায় আর বলে, তুমি কোথাও যাবে না। এরপরে জিয়ার সাথে আলাদাভাবে কথা বলতে আসে। জিয়া তো এখানে জামা কাপড় গুছাচ্ছিল, যেটা দেখে ও বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো সব? ও বলে, চলে যাচ্ছি, এরপর তোমরা একসাথে এই বাসায় ভালোভাবে থেকো। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও। যেটা শুনে শ্যান বলে, ফালতু কথা বন্ধ করো। আসলে ফ্যাংয়ের হার্ট প্রবলেম, ও আর কিছুদিন বাঁচবে, জলদি ওর বাচ্চা আসতে চলেছে। আমি তো ওকে আমার ছোট বোনের মতো দেখি, তাই আমি ওর এত খেয়াল রাখছি। এটা শুনে বলে, তাহলে বাচ্চাটা কি তোমার না? যেটা শুনে ও তো আবারও চুপ হয়ে যায়। এটা দেখে ও বলে, আমি বুঝে গেছি, তার ডিভোর্সের ব্যবস্থা করো। শান্ত এটা শুনে রেগে ওকে বলছিল, আমি ছাড়া বাইরে কেউ তোমাকে কোনো পাত্তা দিবে না, আমাকে ছাড়া তো এক মুহূর্তেও চলতে পারবে না, আর আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছো? তো ওকে একটা ধাক্কা মারে আর ওখান থেকে চলে যায়। তো পরের দিন দেখি ফ্যাং তো শ্যানের মাথা মেসেজ করে দিচ্ছিল। তখনই ওখানে জিয়া ডিভোর্স পেপার নিয়ে আসে। ও বলছিল, বোধহয় ভুল সময় আমি এসে পড়েছি। শ্যান বলে, ফালতু কথা বন্ধ করো, বলো তুমি আমার থেকে কি চাও? ও বলে, আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি তোমার থেকে ডিভোর্স চাই। শ্যান এটা শুনে ফ্যাংকে ওখান থেকে পাঠিয়ে দেয়। তখন জিয়া রেগে ওটা ওর দিকে মারে আর বলে, আমি শুধুমাত্র তোমার থেকে 10 মিলিয়ন টাকা চাই। শ্যান বলে, মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো, আমাকে ছেড়ে তো তুমি এক মুহূর্তেও থাকতে পারো না। এগুলো বলে ওকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়া ওর উপরে ধু মারে আর ওখান থেকে চলে যায়। রাতে দেখি শ্যান যখন বাসায় আসে, ও তো ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে। যেটা দেখে জিওকে আটকায় আর বলে, আমি 10 মিলিয়ন থেকে টাকা কিছু কমিয়ে দিচ্ছি। যেটা শুনে শ্যান বলে, আমি তোমাকে ডিভোর্স দিব না। পরের দিন দেখি ও তো আবারও ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে যায়। এখানে তো আজ ওর আরো একটা ফ্রেন্ড ছিল। তখন এই মেয়েটা বলছিল, তুমি যদি বেবি রাখতে চাও তাহলে তো তোমার শ্যানের প্রপার্টি প্রয়োজন, কারণ এতে ওর অধিকার আছে। আর একটা কথা, তুমি চিন্তা করো না, শ্যান আর ফ্যাং এর বিরুদ্ধে কোনো প্রুফ পেয়ে গেলেই আমরা ওর বিরুদ্ধে কেস করব আর ডিভোর্স তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। রাতে দেখে শ্যান যখন ওর কাছে আসে, ও তো অন্যদিকে শুয়ে ঘুমিয়ে পড়ে। যেটা দেখে ও বলে, তুমি এমন কেন করছো? ও বলে, কারণ তোমার মুখ দেখতেও আমার এখন বিরক্ত লাগছে। তো পরের দিন দেখি শ্যান আর ফ্যাং একসাথে ওর মায়ের বার্থডে পার্টিতে আসে। ওখানে তো জিয়াও আসে। তখন ও ওদের বিরুদ্ধে প্রুফের জন্য ভিডিও করছিল। এমন সময় একটা স্টাফ ইচ্ছে করে ওকে ফেলে দেয়। আর ওই সময় এই ফ্যাং এর ফ্রেন্ড ওর ব্যাগে কিছু একটা ঢুকিয়ে দেয়।
যেটা তো জিয়াও বুঝে ফেলে। ও বলছিল এখানে আমাকে ফাঁসানোর জন্য এই দুই বান্ধবী মিলে নিশ্চয়ই কিছু একটা করছে। ও যখন নিচে আসে তখনও জানতে পারে যে ফ্যাঙের রিং হারিয়েছে। ও তো এখানে কান্নার অ্যাক্টিং করে। ও বলছিল ওটা অনেক দামি। যেটা শুনে ওর ফ্রেন্ড বলে আমার তো মনে হয় জিয়া এই কাজটা করেছে। ও তো সবসময় তোকে নিয়ে জেলাস করে। ওর ব্যাগ সার্চ করলেই সবকিছু পাওয়া যাবে। শ্যানের মা তো এখানে ওদেরকেই সাপোর্ট করে। যেটা দেখে জিয়া বলে আমার একটা শর্ত আছে, আমার ব্যাগ সার্চ করার পর ওর ফ্রেন্ডের ব্যাগও সার্চ করতে হবে। এইটা শুনে ওরা তো রাজি হয়ে যায়। এরপর জিয়ার ব্যাগ খুঁজে ওরা তো কিচ্ছু পায় না, কিন্তু ওর ফ্রেন্ডের যখন ব্যাগ খুঁজে ওই রিংটা তো ওখানে পায়। যেটা দেখে এরা তো অবাক যে এটা কিভাবে সম্ভব। তখন ফ্যাং শ্যাংয়ের মাকে বলছিল সরি আন্টি, আসলে ইদানিং আমার কিছুই মনে থাকছে না। হয়তো ওর কাছে আমি রেখেছিলাম, এটা একটা ভুল বোঝাবুঝি। ওর মা তো এটা শুনে বলে আমি বুঝতে পেরেছি যে এইসব দেখে বলছিল এখন আবার এদের মধ্যে নাটক শুরু হয়ে যাবে। এরপরে শ্যানকে দেখে বলে এ তো একটা গাধা, আমাকে এতক্ষণ যাবৎ সবাই এত কথা শোনালো আর এ চুপচাপ বসে বসে শুনছিল শুধু। রাতে ফ্যাং তো জিয়ার কাছে আসে আর বলে আমাকে মাফ করে দাও আজকে পার্টি ঘটনার জন্য। ও তো এখানে ওর জন্য একটা স্যুপ নিয়ে আসে আর বলে দেখো এই শার্টটা কার, এটা তো শ্যানের। আমরা এতক্ষণ যাবৎ একসাথে ছিলাম। যেটা শুনে ও তো রেগে ওর উপর ওই স্যুপটা মারে। তখনই ওখানে শ্যান আসে, যাকে দেখে ও তো ইচ্ছে করে পড়ে যায়। শ্যান তো এটা দেখে ওর উপরে অনেক চিল্লায়, কিন্তু জিয়া ওখান থেকে ভিতরে চলে যায়। রাতে দেখি ও যখন ঘুমাচ্ছিল তখন শ্যান এসে ওকে একটা থাপ্পড় মারে। ও বলছিল তোমার জন্য ফ্যাঙের মিসক্যারেজ হয়েছে, এখন আমার সাথে হসপিটাল চলো আর ওর কাছে গিয়ে মাপ চাও। জিয়া বলে আমি ওকে ধাক্কা মারিনি তো আমি ওর কাছে মাপ কেন চাইবো। কিন্তু শান্ত ওকে জোর করে নিয়ে আসে। ও বলছিল তাড়াতাড়ি ওর কাছে মাপ চাও, যদি ফ্যাং তোমাকে মাফ না করে তাহলে আমি তোমাকে জেলে দিব। ফ্যাং তো এখানে আবারও অ্যাক্টিং শুরু করে দেয়। যেটা দেখে শ্যান বলে তুমি শান্ত হও, দেখো আমি জিয়াকে তোমার সামনে এনেছি, এখন তুমি ওর সাথে যা মন চায় ওটাই করতে পারো। তখনও জিয়াকে বলে আমি জানি তুমি আমাকে অনেক হেট করো, কিন্তু তুমি আমার বাচ্চার সাথে এটা কিভাবে করতে পারলে। জিয়া তো এগুলো শুনে বিরক্ত হয়ে যায় আরও পুলিশকে কল করে। শ্যান তখন রেগে ওর কাছে আসে আর বলে তাড়াতাড়ি ওর কাছে মাপ চাও, কিন্তু জিয়া তো ওকে একটা ধাক্কা মারে আর বলে জীবনেও আমি ওর কাছে মাপ চাইব না। যেটা শুনে শ্যান বলে তাহলে এখন তোমাকে জেলে যেতেই হবে, দাঁড়াও আমি পুলিশকে কল করছি। জিয়া বলে তার কোনো দরকার নেই, আমি অলরেডি পুলিশকে কল দিয়ে ফেলেছি, ওনারা এখানে আসলেই সব সত্যিটা বের হয়ে যাবে। এটা শুনে ফ্যাং তো ভয় পেয়ে যায়। তখন ওখানে লিলি আসে। ও তো এসে শ্যানের উপরে খুবই চিল্লাচিল্লি শুরু করে। ও বলছিল ওই দিন পার্টিতে ফ্যাং সবার সামনে তোমার ওয়াইফকে অপমান করেছে আর তুমি গাধার মতো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিলে, আর এখনো ওর উপরে তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ যারও কিছুই করেনি। আমার তো মনে হয় তুমি কোনো পুরুষই না। যেটা শুনে ফ্যাং তো রেগে যায় আর বলে তুমি কে আমাদের মাঝখানে কথা বলার। এটা শুনে দিদি বলে তুই চুপ থাক, বেশি কথা বলিস না, আর না হয় আমার থেকে খারাপ কেউ হবে না। তো কিছুক্ষণ পর ওখানে পুলিশ আসে। জিয়া তখন ওনাদেরকে একটা ভিডিও দেখায় আর বলে এই মেয়েটা নিজে ইচ্ছা করে পড়ে আমার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে যে আমি ওকে ধাক্কা মেরেছি আর এর জন্য নাকি ওর মিসক্যারেজ হয়েছে। পুলিশ তো ভিডিওটা দেখে বলে মেয়ে জিয়ার তো কোনো দোষ নেই, উনি তো নির্দোষ, ওনাকে ফাঁসানো হচ্ছে। যেটা শুনে শ্যানুকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করেছো। ও বলে আসলে আমি ভয় পেয়ে গেছিলাম আর জিয়া কিচ্ছু করেনি। যেটা শুনে পুলিশ তো ওর উপরে রেগে যায়। ওনারা বলছিল আপনার সবে মিসক্যারেজ হয়েছে তাই আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের বার যদি এমন কিছু হয় তাহলে আপনাকে কিন্তু জেলে যেতে হবে। এগুলো বলে ওনারা তো ওখান থেকে চলে যায়। জিয়া তখন শিয়ানকে বলে এখনো কি তুমি ওকে কিছু বলতে চাও, তোমার মতো অসভ্য হাজবেন্ডের আমার কোনো দরকার নেই, তাই তাড়াতাড়ি এই ডিভোর্স পেপারে সাইন করো। শিয়ান তখন ডিভোর্স পেপারে সাইন করে দেয়। জিয়া এটা দেখে বলে কাল কোর্টে এসে সার্টিফিকেট নিয়ে যাও, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, তারপর তোমরা একসাথে থাকো, আমি তোমাদের কিছু বলবো না। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। ফ্যাং তো এটা দেখে খুবই খুশি হয়, কিন্তু শানকে বলে প্লিজ আমাকে মাফ করে দাও, সবকিছু তো আমার জন্যই হয়েছে। যেটা শুনে শান বলে আমি কিছুক্ষণ একা থাকতে চাই আরও ওখান থেকে চলে যায়। রাতে দেখি ফ্যাং তো অসুস্থ আর নাটক করে। তখন শ্যান ওর কাছে আসে আর বলে তুমি ঠিক আছে তো। ও বলে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি তাই এরকম হচ্ছে। এখানে তো ওর অনেক কাছে আসে। তখন শ্যান ভাবছিল এতক্ষণ হয়ে গেছে এখনো জিয়া আমাকে কোনো মেসেজ বা কল দিচ্ছে না কেন।
তাহলে ও কি নতুন কোনো ম্যান পেয়ে গেছে? এখানে তো ও অনেক ড্রিঙ্ক করে ফেলে। এরপর ও যখন রুমে যাচ্ছিল তখন ফ্যাং বলে আমার বাসায় একা ভয় করছে, আমি তোমার কাছে আসতে পারি? ও বলে না আর ও ওখান থেকে চলে যায়। কিন্তু রাতে তো ও আর রুমে আসে আর নিজের গলায় ইচ্ছা করে লাভ বাইট বানায়। ও বলছিল এত বড় সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। তো পরের দিন সকালে জিয়া তো শ্যানকে কল দেয় কিন্তু কলটা ফ্যাং ধরে। ও বলছিল কালকে রাতে শ্যান অনেক কিছু করেছে, ও এখন টায়ার্ড তাই ঘুমাচ্ছে, প্লিজ ওকে ডিস্টার্ব করো না। আর ও তো এখানে ওরা শ্যানের একটা ফটো পাঠায়, যেটা দেখে জিয়া বলছিল এটা তো অনেক ভালো একটা প্রুফ। এরপরও পুলিশকে কল দিয়ে বলে আমার হাজবেন্ড আমাকে ধোকা দিচ্ছে, আপনারা বাসায় গেলে সব প্রুফ পেয়ে যাবেন। এদিকে শ্যানকে দেখি ওর যখন ঘুম ভাঙে ও জিয়াকে ওর পাশে দেখে একদমই অবাক হয়ে যায়। ও বলছিল তুমি এখানে কি করছো? তখন ফ্যাং বলে কাল রাতে তুমি অনেক ড্রাঙ্ক ছিলে আর আমি তোমাকে মানা করতে পারিনি, আমাদের মধ্যে তো সবকিছু হয়ে গেছে। এটা শুনে ও তো শখ। এমন সময় ওর বাসায় জিয়া পুলিশ নিয়ে আসে। ও তো এখানে কান্না করার অ্যাক্টিং করে বলছিল আজ সকালে এই মেয়েটা আমার হাজবেন্ড আর ওর একটা ফটো আমার কাছে পাঠিয়েছে। আমার মনে হচ্ছিল হয়তো এই মেয়েটা আমার হাজবেন্ডকে ফাঁসাচ্ছে, কারণ ও তো অনেক রিস্ক, কিন্তু এখানে এসে জানতে পারি উল্টা আমার হাজবেন্ডই একটা চিটার। যেটা শুনে পুলিশ বলে মিস সিয়া আপনি চিন্তা করবেন না, এমন ধোঁকাবাজদের তো আমি প্রতিদিন একবার পিটাই। শ্যান এটা শুনে বলে দেখো আমার কিছু মনে নেই, ওর সাথে কি করেছি কাল রাতে। আমি অনেক ড্রাঙ্ক ছিলাম। জিয়া তখন ওকে ওই ফটোটা দেখায় আর বলে এখন বলো তুমি কি বলতে চাও আরো কিছু। শ্যান বলে আমার কিচ্ছু মনে নাই, প্লিজ আমার কথা বিশ্বাস করো। কিন্তু জিয়া তো ওর কোনো কথা শুনে না আর বলে তাড়াতাড়ি আমার সাথে কোর্টে চলো আর আমি এখনই ডিভোর্স চাই। জান বলে এখন আমি বুঝতে পেরেছি তুমি মনে হয় বাইরে কোনো ম্যান পেয়ে গেছো, এই জন্যই তুমি আমাকে ডিভোর্স দিতে চাও। এইটা শুনে জিয়া তো রেগে ওকে দেয় এক মাইর। শাহানা তো এটা দেখে রেগে যায় আর ওকে মারতে যাচ্ছিল, কিন্তু পুলিশ ওকে আটকায় আর বলে আমাদের সামনে এগুলো করছে, তাহলে ভিতরে বসে জানি না আর কত কিছু করে। এরপর দেখি ওদের তো ফাইনালি ডিভোর্স হয়ে যায় আর শাহানা তো ওর অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাকা পাঠিয়ে দেয়। সেটা দেখে ও তো খুবই খুশি হয়। এইদিকে শ্যাং ফ্যাংকে কল দিয়ে বলছিল তুমি জিয়াকে ফটোটা কেন পাঠিয়েছিলে? ও বলে আমি তো শুধুমাত্র ওকে জেলাস করাতে চেয়েছিলাম যাতে ও জেলাস হয়ে আবারও তোমার কাছে ফেরত আসে, কিন্তু এখানে তো সবকিছু উল্টাই হয়ে গেছে। এখানে তো শ্যান আবার ওকে বিশ্বাস করে নেয়। তো সেন এখানেই কাট হয়। এরপর দেখি জিয়া তো হসপিটালে আসে ওর চেক আপ করাতে, তখনও জানতে পারে ওর তো টুইন্স বেবি হবে। এটা শুনে ও তো অবাক। তখন ডক্টর বাচ্চাদের বাবার ব্যাপারে জানতে চায় কিন্তু জিয়া বলে ওদের বাবা মরে গেছে। যেটা শুনে ডক্টর সবকিছু বুঝে যায়। জিয়া বলছিল ও শ্যানের কোনো চিহ্ন ওর কাছে রাখতে চায় না। যেটা শুনে ডক্টর বলে আপনি যদি এখন অ্যাবর্শন করান তাহলে ফিউচারে আপনি আর কখনো মা হতে পারবেন না। যেটা শুনে ও তো বাসায় আসে ও লিলিকে বলছিল আমি কি শুধু নিজের কথাই ভাবছি, আসলে আমি চাই না শ্যানের সাথে আর কোনো যোগাযোগ রাখতে। লিলি বলে তুই যা ডিসিশন নিবি আমি তোর সাথে আছি। তখন ওকে ওর মা কল দেয়, যে তো ওর উপরে খুবই চিল্লাচিল্লি করে শ্যানকে ডিভোর্স দেওয়ার জন্য। এটা শুনে জিয়া তো ওনাকে সব কথা বলে, কিন্তু তারপর ওর মা ওকে দোষ দেয়। উনি বলছিল শ্যান কত রিস্ক আর বড় লোকরা এমন একটু করেই থাকে। উনি তো ওখানে ওকে অনেক কথা শোনায়, যেটা শুনে ও রেগে ওর মায়ের নাম্বারটা ব্লক করে দেয়। ও বলছিল আমার মা বাবা হাজবেন্ড কারোর কোনো দরকার নেই, এখন থেকে আমি শুধু নিজের কথা ভাববো আর সুন্দর একটা ফ্যামিলি বানাবো। এখানে তো ও বাচ্চা রাখারও প্ল্যান করে। তো কিছুদিন পর দেখেছি ওর নিউ বিজনেসের ব্যাপারে মিস্টার লানের সাথে কথা বলছিল। এখানে তো লিলি ছিল, তখনই ওখানে শ্যান আসে আর ও জিয়ার উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। যেটা দেখে মিস্টার লান বলে তুমি পারমিশন ছাড়া এখানে ঢুকো কিভাবে? শ্যান এটা শুনে বলে আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, আপনি মাঝখানে কেন ঢুকছেন? জিয়া এটা শুনে বলে আমি তোমার এক্স ওয়াইফ হই, তোমার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই, তাই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। এটা শুনে শ্যান বলে এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ডিভোর্স কেন দিয়েছিলে, এই লোকটার জন্য না, এই সাথে তোমার আগে থেকেই সম্পর্ক ছিল। এটা শুনে জিয়া বলে তুমি এসব কি বলছো, আমি এখানে কাজের জন্য ওনার সাথে কথা বলতে এসেছি। তখন লিলি পাশ থেকে উঠে বলে সবাইকে কি তুমি তোমার মতো ভাবো নাকি? ওহ, যার যেমন স্বভাব তার তো তেমনই চিন্তা ভাবনা। শান্ত এটা শুনে রেগে ওকে ওখান থেকে একটা সাইডে আনে আর বলে বলো আমাকে তোমার পেটে যে বাচ্চা ওটা কি আমার?
তোমার মা আমাকে সবকিছু বলেছে। এটা শুনে ও তোকে মিথ্যা বলে যে তুমি যা শুনেছো ওগুলো মিথ্যা। তুমি জানো না আমার মা কতটা লোভী। উনি হয়তো টাকার জন্যই তোমাকে মিথ্যা বলেছে। আর একটা কথা, আমার তোমার সাথে কথা বলতে মোটেও ভালো লাগে না। তাই প্লিজ আজকের পর থেকে তুমি আমার সামনে কখনোই এসো না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। কিন্তু শান্ত ওর উপরে খুবই রেগেছিল। ও বলছিল, জিয়া আমি জানি তুমি এই লোকটার জন্যই আমাকে ডিভোর্স দিয়েছো। এরপর ও তো কোম্পানিতে এসে ড্রিঙ্ক করছিল। তখন ওখানে ফ্যাং এসে জিয়ার নামে ওকে আরো উস্কাতে থাকে। ও তো মিস্টার লান আর জিয়ার কিছু ফেক ফটো ওকে দেখাচ্ছিল আর বলছিল জিয়ার সাথে এই লোকটার তো অনেক আগে থেকেই সম্পর্ক আছে। যেটা শুনে শান্ত আবারও ওর কথা বিশ্বাস করে নেয়। এরপর ফ্যাং ওকে একটা ইভেন্টের কথা বলে, যেটা শুনে ও বলে আমিও তোমার সাথে যাব, কারণ আমি জিয়াকে হারতে দেখতে চাই, তাহলেও বুঝতে পারবে আমাকে ছেড়ে ও কত বড় ভুল করেছে। এরপর আমরা ইভেন্টের দিন দেখি, যেখানে তো সবাই এসে প্রথমে ফ্যাং ও ডিজাইন শো করে, যেটা দেখে জিয়া আর লিলি তো অবাক। ওরা বলছিল তার মানে ফ্যাং আমাদের প্রজেক্ট চুরি করেছে। ফ্যাং এর ডিজাইন দেখে তো সবাই ওর অনেক প্রশংসা করে। এরপর আসে জিয়ার পালা, কিন্তু ওর তো দেখানোর মতো কিছু ছিল না। ও বলছিল আমি সবাইকে আমার তরফ থেকে সরি বলছি, কারণ আমি এখন এখানে কিছু শো করতে পারছি না। আসলে আমার প্রজেক্ট চুরি হয়ে গেছে। তখন মিস্টার লানো ওর সাইড নেই আর বলে ও সত্যি বলছে আর ফ্যাং ও ডিজাইন চুরি করেছে, কারণ আমি নিজে দেখেছি যে ফ্যাং এতক্ষণ যে ডিজাইনের ড্রেসটা সবাইকে দেখিয়েছিল ওটা আসলে জিয়া পরেছে। যেটা শুনে ফ্যাং তো রেগে যায়। ও বলছিল আপনার তো জিয়ার সাথে সম্পর্ক আছে, এজন্যই আপনি আমার নামে মিথ্যা বলছেন। তখন জিয়া সবাইকে বলে আমার আর মিস্টার লানের মধ্যে কোনো সম্পর্ক নেই। উনি তো আমার টিচার হয়, তাই উনি আমার প্রজেক্টে একটু হেল্প করেছিল। এরপরও ফ্যাংকে বলে আমি তোমাকে এই প্রজেক্টের ব্যাপারে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব। যদি তুমি সঠিক উত্তর দাও তাহলেই ধরে নিব এটা তুমি করেছো। ফ্যাং তো এটা শুনে ভয় পেয়ে যায়। তখন ওকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু ফ্যাং তো ওর কোনো উত্তরই দিতে পারে না। বাট জিয়া এর প্রতিটা উত্তরই সঠিক দেয়, যেটা শুনে সবাই বুঝতে পারে যে ফ্যাং আসলে সত্যি ওই ডিজাইনটা চুরি করেছে। তখন শ্যানু এসব শুনে বলে ওঠে যে এই ডিজাইনটা আসলে জিয়াই করেছে আর ফ্যাং ওর থেকে এটা চুরি করে নিয়েছে। যেটা শুনে ফ্যাং বলে তুমি এসব কি বলছো। শ্যান বলে একদমই চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। এইটা শুনে সবাই তো ফ্যাংকে অনেক অপমান করে আর জিয়া এই কম্পিটিশনটা জিতে যায়। এরপর দেখি ওকে তো সব মিডিয়ারা ঘিরে ধরে। তখন একটা লোক মাঝখানে এসে ওকে একটা ধাক্কা মারে, এতে তো ওর অবস্থা খারাপ হয়ে যায়। এমন সময় ওখানে শ্যান আসে। ও বলছিল এখানে কি হয়েছে, কিন্তু মিস্টার লান এর আগে ওকে নিয়ে হসপিটালে যায়। শ্যানও তো ওখানে যায়, কিন্তু তখনও জানতে পারে যে ফ্যাং সুইসাইড করার চেষ্টা করছে। এটা শুনে ও তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। লিলি তোকে আটকা ছিল, কিন্তু এই মেয়েটা ওকে আটকায় আর বলে একে যেতে দাও। তো কিছুক্ষণ পর দেখি চেয়ার তো জ্ঞান আসে। তখন ওর ফ্রেন্ড বলে তোমাকে এই অবস্থায় রেখেও শ্যানয় ফ্যাংয়ের কাছে চলে গেছে। ও বলে যাক, এটা তো আমি আগে থেকেই জানতাম। আমার জীবনের সব থেকে বড় বলছি আমি ওকে ভালোবেসেছিলাম। এইদিকে ফ্যাংকে দেখি ও তো শ্যানকে বলছিল আমি জানি তুমি আমাকে হেট করো, তাই ভাবছি কিছুদিন পর তো মরেই যাবো, তার আগেই মরা ভালো। আর ও তো এখানে অজ্ঞান হওয়ারও নাটক করে, যেটা দেখে শান্ত জলদি ওকে হসপিটাল নিয়ে যায়। পরের দিন দেখি শান্ত এখানে ওর অনেক কেয়ার করছিল, যেটা দেখে নাজরা তো ওকে নিয়ে খারাপ খারাপ কথা বলছিল যে উনি কোনো মানুষ না, এখানে ওনার এক্স ওয়াইফ অসুস্থ হয়ে কতদিন পড়ে আছে আর উনি তাকে একদিনও না দেখতে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে সময় কাটায়। এটা শুনে শ্যানের তো খারাপ লাগে আর ও ওখান থেকে চলে যায়। যেটা দেখে ফ্যাংয়ের তো খুবই রাগ উঠে, তাই ও রাতে একটা ছুরি নিয়ে জিয়ার কাছে যায়। ওকে মারতেই যাচ্ছিল, কিন্তু জিয়া ধরে ফেলে। ফ্যাং তো এটা দেখে রেগে যায়। ও বলছিল আমি তোমাকে শেষ করে দিব, তুমি আমার আর শ্যানের লাইফে বারবার কেন ঢুকছো। ও তো এখানে সবকিছু বলে যা যা ওর সাথে করেছে। তখন ওখানে শ্যানের আসার শব্দ পেয়ে ও তো আবারও নাটক শুরু করে দেয়। আর এর এমন নাটক দেখে এই বলদটা তো আবারও ওর উপরে চিল্লায় আর বলে তুমি এমন কেন করেছো, দাঁড়াও আমি এখনই পুলিশ ডাকবো, তোমাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দিব। তখন ওখানে লিলি পুলিশ নিয়ে আসে। ও বলছিল এতক্ষণ যাবৎ এখানে যা যা হয়েছে সবকিছু রেকর্ড করে ফেলেছি। আসলে এই সব কিছুই লিলি আর ওর প্ল্যান ছিল ফ্যানকে ধরার জন্য। আসলে ওরাই নার্সদের পাঠিয়েছিল। আর রেগে ফ্যান ওর কাছে আসে। এখানে তো ফ্যান একেবারে এক্সপোজ হয়ে যায়, কারণ ও এখানে নিজের সব ভুল স্বীকার করেছিল। যেটা শুনে এই ভল্লুকটা তো টাসকে খেয়ে যায় যে এসব কি হচ্ছে। তখন লিলি আরো বলে যে ফ্যান এতদিন সবকিছু নাটক করেছিল, ওর তো কোনোদিন হার্ট প্রবলেম হয়নি।
ও এতদিন এগুলো মিথ্যা বলেছে, সবাইকে ঠকিয়েছে। এটা শুনে ও তো ভয় পেয়ে শ্যানের পায়ের কাছে বসে আর বলে, প্লিজ আমাকে মাফ করে দাও, আসলে এগুলো আমি তোমাকে পাওয়ার জন্য করেছি। বাট এবার তো ও আর ওকে মাফ করে না আর ওকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। শান তখন ওর কাছে সবকিছুর জন্য মাপ চাই। ও বলছিল, আচ্ছা ঠিক আছে তো। ও বলে, হ্যাঁ ঠিক আছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। ও বলে, হ্যাঁ ঠিক আছে, এখন তুমি এখান থেকে যেতে পারো, আমার তোমার একটা কথাও শুনতে ইচ্ছে করছে না। যেটা শুনে লিলি তো ওকে একটা লাথি মেরে বের করে দেয়। তো কিছুদিন পর দেখি ও তো সুস্থ হয়ে বাসায় যায়। এরপর ও তো আবারও ওর কাজ শুরু করে দেয়। এদিকে শ্যান তো বারবার ওর কাছে মাপ চাচ্ছিল। ও বলছিল, বাচ্চার জন্য হলেও আমাকে প্লিজ মাফ করে দাও। কিন্তু জিয়া বলে, ওরা আমার বাচ্চা, তোমার না। তুমি ফ্যাঙের কাছে যাও, ওর মনে হয় ঝিলে বসে কষ্ট হচ্ছে, যাও ওকে গিয়ে বাতাস করো। এগুলো শুনে ও তো বাসায় এসে কান্না করে। ও বলছিল, আমি বুঝে গেছি, আমি আর কখনোই তোমাকে পাবো না। নিজেদের সম্পর্কটা নিজের হাতেই শেষ করে দিয়েছি। আর এখানে আমরা এটাও জানতে পারি যে ফ্যাঙের প্যাটে যে বেবিটা ছিল আসলে ওটা ওর বয়ফ্রেন্ডের ছিল। এখানে তো ও শুধুমাত্র ওর হেল্প করেছিল। তো আমরা 1 বছর পর দেখি যে এখানে রিপোর্টাররা তো জিয়ার ইন্টারভিউ নিচ্ছিল, কারণ ও এখন চায়নার ফেমাস ডিজাইনার হয়ে গেছে। ও বলছিল, আমাদের মেয়েদের উচিত নিজেকে প্রতিষ্ঠিত করা, যাতে কারো উপরে ভরসা না করা লাগে। এটা শুধু কথাই শুনে যেতে হয় সারা জীবন। এরপর ওর দুটো কিউট বেবিকে দেখি, যাদেরকে তো ওর দুই বেস্ট ফ্রেন্ড সামলাচ্ছিল। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।